আমি মেনলি জানতে চাইছি যে কোন পথে চলা উচিত, মানে যেমন কর্মযোগ আসে, ভক্তি যোগ আসে, ঠিক আছে, জ্ঞান যোগ আসে, তো আমার কোন পথটা বেস্ট হবে? আমাকে কি এইটা দিয়ে দেওয়া যাবে, তাহলে সুবিধা হবে বোধহয়। এটা কি চালু আছে? আচ্ছা, এই ক্ষেত্রে দেবরাজ দেখো, আমার কথায় কি একটু বিশ্বাস আছে কিছুটা? আচ্ছা, এই ক্ষেত্রে দেবরাজ দেখো, সার কথা হলো এগুলো একটা বোঝার জন্য, তুমি শিক্ষিত ছেলে চট করে বুঝতে পারো, বোঝার জন্য এই নামগুলো কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ, রাজযোগ। আমরা প্রত্যেকটা মানুষ কোনো কিছু করতে গেলে একটা ভালো মন্দ বিচার করি, নিজেদের জায়গা থেকে তো বিচার বিশ্লেষণ করি, যে কোনো ক্ষেত্রে আর কি, সংসারের সাধারণ উদাহরণ। কিছু না কিছু কাজ করি, কেউ হয়তো শরীরের কাজ বেশি, মাথার কাজ তুলনামূলকভাবে একটু গৌণ, কেউ মাথার কাজ বেশি, শরীরের কাজ গৌণ। প্রফেশনের ক্ষেত্রে, পেশাগত ক্ষেত্রে এইরকমই তো হয়, 19-20 এদিক ওদিক বা মিক্সড। তো সেটা কাজের বিষয়টা চলে আসলো। কিছুটা আমাদের মধ্যে ইমোশনের দিক থাকে, ভাব আবেগ, সেটা সব ক্ষেত্রেই ভাব আবেগের বিষয় থাকছে। সেই ভাব আবেগের বিষয়টাকে নিয়ে তৈরি হয়ে গেছে একটা পথ, যেকে ভক্তি পথ হিসেবে জানি সবাই। কাজকর্মের বিষয়টাকে মূল রেখে কর্মপথ, আসনে বসে মনকে একাগ্র করার বিষয়টাকে রেখে যে গভীরভাবে, সেটাকে নিয়ে হয়ে গেছে রাজযোগের পথ। বুদ্ধিটাকে, ইন্দ্রিয়কে বেস করে বা ইন্দ্রিয়গুলোকে মাধ্যম করে জগতের বিভিন্ন ক্ষেত্রে লাগানো কাজ, সেই বুদ্ধিকেই ইউটার্ন করানোর কৌশল জেনে, অর্থাৎ ঘুরিয়ে সোর্সের দিকে আনার সময় যে বাধাগুলো আসে, সেই বাধাগুলো অতিক্রম করার যে পদ্ধতি, বিশ্লেষণ, এগুলোকেই এক কথায় জ্ঞানযোগ বলা হয়েছে। জ্ঞানযোগ বলতে গেলে আমাদের শাস্ত্রগ্রন্থ যেটা আর কি প্রামাণিক, সেটা হলো, জানো আশা করি, বেদান্ত গ্রন্থকে মূলত জ্ঞানযোগের আকর গ্রন্থ বা মূল গ্রন্থ ধরা হয়। তাহলে জ্ঞানযোগ, কর্মযোগ, রাজযোগ, ভক্তিযোগ, চারটে যদি মূল ধারা ধরে নিয়ে দেখি, এই চারটে ধারা আমাদের ভেতরকার যা যা কিছু আছে সেই সবকে কেন্দ্র করেই তৈরি আর কি। আবেগ, ভাবনা বা ইমোশন, এই বিষয়গুলোকে নিয়ে ভক্তি, কর্মের বিষয়গুলো, কাজকর্মের বিষয়গুলোকে নিয়ে কর্মযোগ, একাগ্রতার বিষয়টা নিয়ে রাজযোগ, বিচার বিশ্লেষণ ইত্যাদি বিষয়টা নিয়ে আর কি, খুব একদম প্রাথমিক হিসেবে আর কি। এইবার যত যত ভিতরে যাব, এক একটার অগাধ বিস্তার আর কি, সূক্ষ্মাতি সূক্ষ্ম বিশ্লেষণ, ভাবের ক্ষেত্রে মানে অদ্ভুত অদ্ভুত ভাবের ভেতরের অনুভূতি, জ্ঞানের ক্ষেত্রে বোধের সূক্ষ্মাতি সূক্ষ্ম সংস্কার চেনা এবং সেখান থেকে ধীরে ধীরে বেরিয়ে আসা মানে কি, জ্ঞানপথের ক্ষেত্রে কি হয়, বিশুদ্ধ যে চৈতন্য বা চেতনা যদি বলি, যেটাকে আত্মা হিসেবে বলা হচ্ছে আপাতত ধরার জন্য, আরও এগিয়ে গেলে তখন আর চেতনা চৈতন্য এই বিষয়গুলো শব্দ থাকে না, বলার জন্য এগুলো বলা হয়। তার উপরে কতগুলো আবরণ হয়ে রয়েছে। একটা বাল্বের উপরে, লাইটের উপরে যদি একটা হালকা পলিথিনের আবরণ দিই, খানিকটা আলোটা প্রতিহত হলো, খুব সামান্য, তার উপরে অন্য একটা কালারফুল যদি রঙিন একটা কভার দিয়ে আবরণ দিই, আরেকটু আটকালো, এটাকেই যদি ধরে নিই আর কি। তার উপরে নীল, হলুদ, এই করে করে বেগুনি, তারপর যদি যত দিচ্ছি তত আলো কম বিচ্ছুরণ হচ্ছে, শেষে গিয়ে কালো পর্দা দিয়ে, কালো প্লাস্টিক দিয়ে যদি ঢেকে দিই, বোঝা যাচ্ছে হ্যাঁ লাইট আছে, কিন্তু আগের সে আলো আস্তে আস্তে ঢাকা পড়ে গেছে। তো এই বাল্বটাকে যদি ধরি চেতনার উৎস বা আত্মা এক কথায়, তার উপরে আমাদের মনের কতগুলো সংস্কার হয়ে রয়েছে। মনের সংস্কার মানে ভাবনা, ধরে নেওয়া, ভেবে নেওয়া আর কি। তো এইবার এগুলোকে সরানোর যে পদ্ধতি, সেই হয়ে গেছে জ্ঞানযোগ। যখনই ঠিক ঠিক সরে গেল, ঠিক সরার বিষয়টা সমাধি অবস্থায় হয়, তার আগে পর্যন্ত প্রস্তুতিগুলো আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে হতে থাকে, ধারণা ধ্যান ধ্যানের যা বিষয় আছে আর কি। ভক্তিযোগের ক্ষেত্রেও তাই, এক্ষেত্রেও তাই। তো এখানে বলার উদ্দেশ্য হলো এইটা, একটু যদি পরিষ্কারভাবে বুঝে নেওয়া যায়, তখন বুঝতে পারা যায় যে সমস্ত যোগগুলোই আমরা কম বেশি অনুশীলন করি।
পার্সেন্টেজ বিভিন্ন হয়ে যায়, একটা খানিকটা এরকম আর কি। তবে হ্যাঁ, সাধারণত এর মধ্যে আবার দুরকম নিষ্ঠা দেখা যায়। নিষ্ঠা বলতে কি বলতে চাইছি, যেমন কারো ভক্তি যোগের নিষ্ঠা কার মধ্যে মূলত থাকবে, যার মনের মধ্যে ভেতরে ভাব যে আমি একজন মানুষ বা জীব, যার যেমন ভাব স্বাভাবিকভাবে, তো আমি ইষ্ট বা ভগবানের কৃপা বা দর্শন বা সেই অনুভূতি পেতে চাই। খুব সহজভাবে যদি এই ভাবনাটা থাকে, এমনিতেই শুনে শুনে হোক, পড়ে পড়ে হোক, দেখে হোক, ভাবনা চিন্তা করে হোক, এইরকম ভাবনা যদি থাকে, তখন বুঝতে হবে যে তার ভক্তি পথের প্রতি নিষ্ঠার বিষয়টা প্রবল। কারো যদি এরকম থাকে, এটার বদলে যে আমার মধ্যে বহু রকম উদ্বিগ্নতা, অশান্তি ইত্যাদি রয়েছে, বহু বন্ধন রয়েছে, সেগুলো কষ্ট দেয়, সেগুলো থেকে কি মুক্তি পেতে পারি জীবিত অবস্থায়, শরীর থাকতে থাকতেই? মুক্তি মানে একেবারে এটা পুরো ক্লিন আর কি, একদম পরিষ্কার স্বচ্ছ আর কি। এটা কি সম্ভব? যদি সম্ভব হয়, তার জন্য কিভাবে বিচার বিশ্লেষণ করতে হবে বা আর কি করতে হবে, এইটা যদি ভাবনা তার থাকে, তখন বুঝতে হবে যে তার জ্ঞান যোগের দিকে একটা স্বাভাবিক প্রবৃত্তি, অন্তত সেই সময় যখন বুঝছে যে স্তরে আছে সেই স্তর থেকে আর কি এগোতে থাকলে এটার মধ্যে কম বেশি পরিবর্তন হতে পারে পরে। রাজযোগের প্রতি কারো যদি ভেতরের টান থাকে, তার লক্ষণ কি? তার ধীর স্থির স্বভাব, মনকে একাগ্র করার একটা ইচ্ছা ভেতরে রয়ে আছে, বিচার বিশ্লেষণের বিষয়ে রুচি আছে, কিন্তু তার তুলনায় বেশি রুচি হলো একাগ্রতার দিকে। আর জ্ঞানযোগের ক্ষেত্রে একাগ্রতার দিকে রুচি আছে, কিন্তু তার তুলনায় বেশি রুচি হলো সংস্কার মুক্ত হওয়ার দিকে। পার্সেন্টেজগুলো এরকম হয়ে যাবে আর কি, মানে 65-45 এরকম আর কি। জ্ঞানযোগের ক্ষেত্রে গেলে মুক্ত হওয়ার বিষয়টাই মূল। রাজযোগের ক্ষেত্রে যদি তার সংস্কার থাকে, শান্ত হয়ে গভীরে হারিয়ে যাওয়ার বিষয়টাই মূল। ওইগুলো স্বাভাবিকভাবে একটু শান্ত হলে দেখা যাবে যে ওই ভাবগুলো আস্তে আস্তে জেগে উঠছে। কিন্তু এগুলো ঠিক ঠিক নিরূপণ করা, বোঝার জন্য মনটা কিছুটা শান্ত হওয়া দরকার। প্রথমে কি বোঝা যায় না? হ্যাঁ, বোঝা যায়। তবে বোঝাটা যদি আরও প্রমিনেন্ট বা স্পষ্টভাবে বুঝতে চাই, তাহলে যেই অবস্থায় আছি মন এবং শরীরের, সেই জায়গা থেকে একটু অনেস্টলি, একটু সততার সাথে যদি স্বাভাবিক কিছু ডিসিপ্লিন, কিছু সংযম, ব্রহ্মচর্য, সেইভাবে যদি দিনগুলো কাটে, তখন ধীরে ধীরে যে বোঝাগুলো একটু হেজি, একটু অস্পষ্ট, সেগুলো আরও স্পষ্ট হয়। যেগুলো আবিলতা ঢেকে দিচ্ছে, কভার বা আবরণ আস্তরণ, সেগুলো আস্তে আস্তে সরে যেতে থাকে। তখন বুঝতে পারো যে হ্যাঁ, আমি তো যথার্থ পথে চলছি। এইবার বুঝতে পারছি ভেতর থেকে। একটা হলো বোঝা এখানে, যুক্তি বিচার দ্বারা বুঝে নিলাম, কিন্তু ভেতরে যেন একটা হালকা একটা ভিড় রয়ে আছে এখানে বা এখানে। আর আরেকটা হলো সেই বুঝলাম, এবার চলা শুরু করে দিয়েছি, জীবন চলছে, যে এই সময় ওঠা, এই সময় শোয়া, এই সময় খাওয়া, এইরকমভাবে মানসিকতা, এরকম খুব কঠিন কোনো নিয়ম নয়, আবার একদম ঢিলেমিও নয়। এই হলো রহস্য সিদ্ধি লাভের। বেশিরভাগ সাধন পথে, মানে ভালো ভালো সাধকরা সিদ্ধি লাভ করতে পারেন না, এই জায়গাটায় প্রায় সবাই আটকে যান আর কি। প্রায় বলছি, মানে বেশিরভাগ বলে আর কি। এক নয়, খুব বেশি ঢিলেমির মধ্যে চলে যান, বা খুব কঠিনভাবে চলেন। খুব কঠিনভাবে চললেই মজার ব্যাপার কি, কিছুদিন পরই ক্লান্ত হয়ে যাবে মন। বাইরের দিকের যে ইন্দ্রিয়ের যে সুখের বিষয়গুলো, সেগুলোকে কেটে দিয়ে একটা একাগ্রতা নিয়ে বা ভক্তির বিষয় নিয়ে বা জ্ঞানের বিষয় নিয়ে, কর্মের বিষয় নিয়ে চলছি, কেবলমাত্র সেটা, কিছুদিন পর আর ওই ভারটা নিতে পারে না, টেম্পারমেন্ট নিতে পারে না মনটা আর কি। তার কারণ ওই বিষয়ের সংস্কার হয়ে আছে, তো হ্যাবিচুয়েটেড বলেন, এইগুলোর মধ্যে হয়ে আছে। বুঝতে পারছি আমাকে যেতে হবে এগুলো থেকে আলগা করে, কিন্তু এবারে এতদিনকার অভ্যাস, বুঝে নিলাম, অ্যানালিটিক্যালি বুঝে নিলাম এক জিনিস, আর বোঝার পর সেই অনুপাতে মনটা দাঁড়ানো প্র্যাকটিক্যালি, এটার মধ্যে একটা বিস্তর ফারাক আর কি, টাইম। তো এইরকম বিষয় আর কি।
তো এখান থেকে শুধু এইটুকু একটু বুঝতে হয় যে কার নিষ্ঠার বিষয়টা কি। বিপদ আপদে খুব বিপদ, যেখানে ভগবানের মানে কোনো এমন বিপদ যেটা কোনোভাবেই নিজে সেখান থেকে মুক্ত হওয়ার কোনো উপায় দেখছি না, তখন স্বাভাবিকভাবেই বিরাট শক্তির উদ্দেশ্যে ভেতর থেকে প্রার্থনা বেরিয়ে আসে। যদি এইরকম ভাবনা থাকে তখন বুঝতে হবে যে তার ভক্তি প্রধান সংস্কার, এবং সেভাবে গেলে খুব সুগমভাবে ওই কর্তাভাবের বাইরে গিয়ে দিব্যতার মধ্যে ডুবে যাবেন। কার যদি তীব্র বিপদের ক্ষেত্রেও ভেতরে সেই ক্ষেত্রে বিশ্লেষণের বিষয়টাই থাকে স্বাভাবিকভাবে, একটা আর্টিফিশিয়ালি, একটা স্বাভাবিকভাবে আর কি। যদি স্বাভাবিকভাবে থাকে তখন বুঝতে হবে যে তার ভেতরে জ্ঞানের পথে চলার সংস্কার। কারো ভক্তির ওই রকম ওটা আছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে মন গভীর শান্ততার মধ্যে ডুবে যেতে চায়, তখন হতে ভক্তি প্রধান কিন্তু যোগ আশ্রিত তার মধ্যে মিশ্রিত রয়েছে। কারো রয়েছে ভক্তির ভাবটা রয়েছে কিছুটা, বেশ খানিকটা, কিন্তু যোগের মাধ্যমে মন যে গভীরে শান্ততার মধ্যে ডুবে যাব সেই রকম ভাবনাটা কম। ভক্তির যে রসের আস্বাদন সেই দিকেই মনের বিশেষ, তখন বুঝতে হবে যে বিশুদ্ধ ভক্তির সংস্কারের। তাহলে তাকে সেই প্রণালীতে দিলে খুব শীঘ্র তার সংস্কারও সাপোর্ট করবে আর কি। সংস্কার মানে ভিতরে ভাবগুলো, সোজা কথা মানসিকতা, সোজা কথা যদি ধরি তো গভীর স্তরে একটু একটু পাল্টে যায়। তো এই তো শুরু করতে হয় এইভাবে। শুধু এইটুকু জিনিস দেখে নিলাম যে আমি নিজেকে জীব বা মানুষ হিসেবে ভাবি, বিপদ আপদে বিরাট শক্তির কাছে আমার মাথা নত হয়ে আসে, নাকি না সেখানেও বিশ্লেষণ করে সেখান থেকে বেরিয়ে আসতে চাই। যদি বেরিয়ে আসতে চাই, বিশ্লেষণ প্রধান থাকে, তাহলে আমার জন্য বিশুদ্ধ জ্ঞান পথ। এটা লজিক্যাল ওয়েতে দেখলে আরও গভীরে দিয়ে দেখে বলা, সেটা তো আরেকটা দিকের বিষয়, সেটা যাচ্ছি না সেই প্রসঙ্গে এখানে। আর যদি দেখি না আমি প্রার্থনার বিষয় চূড়ান্ত বিপদ কোনোভাবেই আমি তাল করতে পারছি না, তখন স্বাভাবিকভাবে ভেতর থেকে প্রার্থনা যায়, তাহলে বুঝতে হবে যে ভগবৎ স্বরূপকে মূল লক্ষ্য ধরে নিয়ে নিজের জীবভাবকে স্বীকার করে নিয়ে সেখান থেকে এগোনো আর কি। তাহলে সেটা সুগম, খুব সুন্দরভাবে পৌঁছে যাবে আর কি। তার কারণটা কি, গভীরে গিয়ে যখনই ওই কর্তাভাব গলতে থাকে এবং মূলের বিষয় আসতে থাকে, তখন শেষে গিয়ে জ্ঞান আর ভক্তি মিলেমিশে একাকার হয়ে যায়, আলাদা কিছু থাকে না। এবার যে সাধক যে পথে গিয়ে মহাপুরুষ পদবাচ্য হয়েছেন, যারা অর্থাৎ সিদ্ধ হয়েছেন, তারা ওই পথের ভাবের একটা হালকা থাকে, ছাপ থাকে, কিন্তু তাদের ভেতরে ভেদ বুদ্ধি থাকবে না আর কি। একটা হালকা একটা থাকে, খুব জোরালো কিছু না আর কি। তাহলে উপকার হতে পারে এইভাবে খুব সাদামাটাভাবে জীবন শুরু করা, দেখা যে জীবনের কোথায় নিজে কৃত্রিমতাকে পুষে রেখে নিজের ব্যক্তিত্ব সাজাচ্ছি, নাকি অরিজিনালি আমি যা সেটাকেই স্বীকার করে নিয়ে বাইরের মানে কার্সি ম্যানার্সের হিসেবে, শিষ্টাচারের হিসেবে যেখানে যতটুকু করণীয় সেইভাবে করছি, কিন্তু খুব বেশি বাড়াবাড়ি করে মানে কৃত্রিমভাবে নিজেকে প্রেজেন্ট করা, এই দিকে যাচ্ছি না, পছন্দ করি না। যদি এরকম ভাব থাকে তখন বুঝতে হবে যে খুব ভালো আর কি। ভালো মানে কি, আবরণ কম, কৃত্রিমভাবে করা মানেই তো আবার একটা মিথ্যে আবরণ তৈরি করা আর কি। শিষ্টাচার একটা জিনিস, আবার শিষ্টাচারের রূপ ধরে লোক ঠকানো সেটা সম্পূর্ণ আলাদা ব্যাপার আর কি। তো সেই জায়গা থেকে সেই বিষয়গুলো যদি ঠিকঠাক ওরম থাকে, তাহলে সেইভাবে চলা। আর একদম বেসিক জিনিস তোমরা জানো, অনেকবারই আলোচনা হয়, খুব বেশি রাত পর্যন্ত না জাগা, বিশেষ কোনো বিষয় ছাড়া। তার কারণটা কি, এইটা তো একটা যন্ত্র, শরীরটা যদি যন্ত্র হিসেবে ধরি, একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া, তাড়াতাড়ি ওঠা, তাহলে কি তখন শরীর মন বা স্নায়ুতন্ত্র ওর জন্য অনুকূল হয় আর কি, সাধন ভজনের ডুব দেওয়ার জন্য আর কি। দেখা গেছে এটা। আর অনেক রাত পর্যন্ত জেগে আবার যারা লেট রাইজার আর কি, দেরিতে ওঠেন, তখন কি ওই স্থূলভাবে শরীর ভালো থাকে, কিন্তু সূক্ষ্ম চেতনাকে মানে অ্যাটেইন করার মতো যে সামর্থ্য দরকার ভেতরে, সেটা সেভাবে হয় না আর কি। সেই জায়গাটা হেজি একটা স্থূলতা চলে আসে আর কি। খুব সুপার ফাইন, মনে করো শেয়ার মার্কেটিং যারা করেন, যারা প্রফেশনালি করে থাকেন আর কি, বলেন আর কি ওনাদের, যে খুব মানে মাইক্রো সেকেন্ডে
ওই হিসেবগুলো আপস অ্যান্ড ডাউনস হতে থাকে আর কি। যারা ওই বিষয়ে খুব অভিজ্ঞ তারা ওই ক্ষেত্রে আস্তে 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 ব্যাপারগুলো এগোন। ঠিক তেমনই আধ্যাত্মিক সূক্ষ্মাতি সূক্ষ্ম চেতনার স্তরে বোঝার জন্য মানে শরীর মনকে সেভাবে সাজাতে হয় আর কি। না হলে কি কতগুলো, বিশেষ করে জ্ঞান পথে অনেক ভিডিওতে বলা আছে, জ্ঞান পথে অনেক মানুষ আত্মপ্রবঞ্চনা করেন, বেশিরভাগ ক্ষেত্রে হয়তো কম জেনে, আংশিক জেনে, আর যারা জেনে করেন সেখানে কিছু বলার নেই। ভেবে ভেবে বইপত্র পড়ে মনে হয় যে আমি হয়ে গেলাম, বা ভক্তিপথে অনেক সময় একটা বিরাট আবেগের একটা ভাব দেখানো, কিন্তু সব বিষয়গুলোর মূল কি লক্ষণ, যদি এগোতে থাকি তাহলে ভেতরে সিম্পলিসিটি আসবে, সরলতা আসবে, যে কোনো পথে আর কি। সরলতা আমার যদি দিন দিন 2 বছর 3 বছর সাধন করে সরলতা কমে যাচ্ছে, তাহলে বুঝতে হবে গণ্ডগোল। তখন সাধনটা কেবল উপর উপর কতগুলো নিয়ম হচ্ছে, ওই ভেতরে যে মনের স্তরে কাজ হওয়া সেখানে কাজ হচ্ছে না আর কি। যে কোনো পথে আর কি, কর্মপথ, যোগপথ, জ্ঞানপথ, ভক্তিপথ, সবেতেই আর কি। এই হলো মোটামুটি বিষয় আর কি। তাহলে তাড়াতাড়ি শোয়া, তাড়াতাড়ি জেগে ওঠা, ওইভাবে মোটামুটি রুটিনটাকে সাজানো, খুব সহজ সরলভাবে নেওয়া। কেন জীবনটাকে খুব বেশি জটিল করলে কি ঠকে যেতে হয় মানুষ আর কি। দরকার ছাড়া মাথা ভারী করে জীবন কাটানো মানে পরে মাথা ভারী করে যে একটা বিরাট কিছু অ্যাটেনমেন্ট হবে, কিছুই নয়, জাস্ট নীল আর কি। কিছু মাথা ভারী করে নিয়ে একটা সময় বয়স কেটে গিয়ে কিছু দুশ্চিন্তা, কিছু মানে অসম্পূর্ণ ডিজায়ার নিয়ে একসময় মারা যাওয়া আর কি। এটাই হবে এখানে। কিছু জাগতিক কিছু পাওয়া এবং বেশিরভাগ না পাওয়া, দুঃখ জ্বালা যন্ত্রণা নিয়ে একটা সময় শেষ। মোটামুটি সব মানুষেরই প্রায় এরকম অবস্থায়। তো সেই জন্য যথার্থ বুদ্ধিমান বা বুদ্ধিমতী যারা, তারা করেন যে ঠিক আছে, আমার যদি সংসার জীবনে থাকি সেইটা ধরে নিয়ে বলছি, যার সংসার থেকে সন্ন্যাসী পথে সেটা একরকম বাইরের বিষয়গুলো। সংসার জীবনে থাকলে তাহলে রুটি রুজির ব্যাপারটা, পেশার বিষয়টাকে ঠিকঠাক রেখে অন্যান্য আনুষঙ্গিক বিষয়, এইবার সেখানে কিভাবে ধীরে ধীরে নিজে যেগুলো ল্যাক্স রয়েছে আর কি সেগুলোকে কিভাবে ঠিক করে নেব, সারাদিনটাকে গুছিয়ে নেব তাতে এবং একটা সময় তারপর তো আর একটু যদি গভীরভাবে দেখা যায় তখন পদ্ধতি অনুযায়ী সাধন ভজনের মধ্যে ডুব দেওয়া। বেশিরভাগ সময় কি হয়, খুব হালকা প্রাথমিক স্তরে অল্প অল্প হয়, আর শেষ পর্যন্তও দেখা যায় সেরকম আর কি। সেই জায়গায় খুব সূক্ষ্মভাবে চলার ব্যাপার আছে, যদি সিদ্ধি লাভ লক্ষ্য থাকে আর মোটামুটি একটা ভালো জীবন সেরকম তো একটা তবে সেটাও যদি ভালো করে করা হয় তাহলে আরও এগিয়ে যাওয়ার ইচ্ছা হয় আর কি, মানে সফলতা আর কি। এই হলো বিষয় আর কি। তাহলে শুরু করতে হয় একটা সুন্দর দিনচর্যা নিয়ে আর কি, রুটিন। নিজের যে কাজকর্মের যেমন সময় ওইটাকে রেখে মূলে রেখে তার সাথে খাওয়া শোয়ার বিষয়টা সাজিয়ে নেওয়া। মন্ত্রের বিষয়টা তুমি তো পেয়েছ, মন্ত্রের বিষয়টা তুমি তো করোই, লিখেছিলে ওখান থেকে, বা যেমন আছে এই বিষয় টু দ্য পয়েন্ট। যদি আরও কিছু জিজ্ঞাসা থাকে তাহলে সেই প্রসঙ্গে বলা যাবে, প্রয়োজনে যদি রেকর্ডিং অসুবিধা থাকে সেগুলো করা হবে না। এই হলো ওভারঅল বক্তব্য আর কি। তোমার বলতে পারতাম? হ্যাঁ বলছি যে মানুষ যে মানে বিশ্বাস আর অবিশ্বাস এই দুটো যে শব্দ, মানে কোনো জিনিসকে দেখা যাচ্ছে সেটা দূরের থেকে মনে হচ্ছে সঠিক, কিন্তু মানে কাছে যাওয়ার পরে সেটা দেখা যাচ্ছে তার কাছে সেই জিনিসটা যেটা সে ভেবেছে কিন্তু সেটা গিয়ে দেখছে সেটা না। এই বিশ্বাস আর অবিশ্বাসের যে এই যে বাঁধন, এই বাঁধনটা একটা মানুষের একটা সামাজিক মানে সংসারী মানুষ বুঝবে কি করে, মানে সাধারণ তার বোঝার উপায়টা কি আছে, বিশ্বাস অবিশ্বাসের যে বাঁধনটা, বিভ্রান্ত যেন মানুষটা না হয় সব। এই ক্ষেত্রে দেখো মানে একদম খুব সাধারণভাবে বলতে গেলে এইটা, যেখানে ঠিক ভেবেছি বা ঠিক ভেবে আমরা বিশ্বাস করি অনেক সময় গিয়ে দেখি যে তা নয়, এই তো যে কোনো ক্ষেত্রে আর কি ধরে নিতে পারি। সেই ক্ষেত্রে প্রথম কথা তো হলো যিনি ভেবেছেন বা যারা ভাবি ওইভাবে, তারা যে স্তরে ভাবি তার থেকে যে জায়গায় যাচ্ছি বা সেখানে যদি আরও বেশি এই ক্ষেত্রে গভীরতা থাকে তাহলে সেটা বোঝার উপায় মুশকিল, কঠিন, অসম্ভব বলবো না, কঠিন সেই মনের জন্য। এবার সেই মন যদি আরও গভীর থাকে, যিনি ভেবেছেন আরও বুদ্ধিযুক্ত, যাদের বিষয় ভেবেছেন
তার তুলনায় বেশি, তাহলে ধরতে পারা যাবে সেখানে নকলটা আর কি। এটা হলো একদম প্রথম। দ্বিতীয় হলো একটু যুক্তির ক্ষেত্রে যদি আসি, যেখানে আমরা আসল বলে মনে করব, আসলের ক্ষেত্রে বানানো বিষয়গুলো দিনে দিনে যদি ভালো করে দেখা যায়, মানে প্রথমে বোঝার থেকে যত দিন দিন দেখা যাবে তখন দেখা যাবে বানানো বিষয়গুলো কমছে আর কি, নেই প্রায় আর কি। বানানো বিষয় মানে কি, ওই যে লোক দেখানো যে বিষয়টা কথা হলো যে একটু আগে, কার্টসি ম্যানার্স মানে শিষ্টাচার আর কি। কোনো মানুষ এলেন, কথার কথা বিভিন্ন সময়, আরে ভাই মানে দাদা এসছেন, আচ্ছা হ্যাঁ আসুন বসুন, আরে বহুদিন আপনাকে সবসময় আপনার কথা মনে পড়ছে, ওফ কীভাবে দিন কাটছে, একবারও আপনি দেখা দেন না, ও সত্যি ভাই কালকে জিজ্ঞেস করতে, কালকে ওর সাথে কথা হলো। আসলে টোটালটাই মিথ্যে আর কি। এই যে এটা বানিয়ে বললাম আর কি বক্তব্যটা। উল্টো দিক থেকে যদি যথার্থ শিষ্টাচারী, হ্যাঁ দাদা আসুন আসুন বসুন, অনেক দিন পর দেখা হলো, কেমন আছেন বা বলুন, বা জল খান বা চা খান বা ইত্যাদি, যেমন হবার বিষয়। আর তার আগের ব্যাপারটা ছিল বানানো আর কি, প্রত্যেক দিনই আপনার কথা মনে পড়ে, অথচ 6 মাসেই মনে পড়েনি হয়তো। তো যখনই বেশি আতিশয্য দেখব কোনো ক্ষেত্রে আর কি, কোনো যোগ বা কোনো কিছু ধর্মের নাম করে বা কোনো জায়গাতেই, সব ফিল্ডেই আর কি, তখনই বুঝতে হবে যে ভেতরে কোথাও বানানো আছে। বানানো মানে আসল যেটা নয়, আসল নয় বলেই তো কৃত্রিম সাজিয়ে 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 সুন্দর করে রাখা হয় আর কি বিভিন্ন ক্ষেত্রে। ইন্টারভিউ যখন দিতে যাওয়া হয়, এইভাবে সোজা হয়ে কথা বলো, এইভাবে, হ্যাঁ এইভাবে থাকলে তুমি বেশ ভালো পার্সোনালিটি হোল্ডার বা পার্সোনালিটি যুক্ত মানুষ তোমাকে ধরা হচ্ছে আর কি। যদি সোজা দেখো এর মানে না তুমি তাহলে কিছু ভাবছো, অতীতের কিছু ভাবছো, এরকম করে না তোমার কনফিডেন্স কম, এগুলো কতগুলো প্যারামিটার করে দিয়েছেন। এবার যদি কোনো ব্রহ্মবিদের ক্ষেত্রে যদি দেখা যেত না তুমি কিছু ভাবছেন বোধ হয়, একটা কথার কথা বললাম আর কি। এবার ভাবছেন, এটা তো সাধারণ মানুষের সাধারণ চেতনার হিসেবে ওই কতগুলো প্যারামিটার মাপকাঠি করে দেওয়া হয়েছে। এবার যার চেতনায় সাধারণের জায়গা থেকেও আরও গভীর, সেই ক্ষেত্রে এই মাপকাঠি তো অ্যাপ্লিকেবল হবে না। তো এখানে বলার উদ্দেশ্য এইটাই যে বানানো বিষয়গুলো যে কোনো ফিল্ডে যত বেশি থাকবে এবং দিনে দিনে ওগুলো বাড়তে থাকবে, তখন বুঝতে হবে যে সেখানে সার বিষয় সেরকম নেই। আর আসল জায়গা যদি হয় যে কোনো জায়গায় আর কি, সেখানে যেখানে কোনো অফিস বলি, স্কুল বলি, কলেজ বলি, আশ্রম বলি, বা যার যেখানে ঘর বাড়ি, বা প্রয়োজন এবং প্রয়োজন মতো যেমন যেমন এক্সপ্রেশন সেটা আর কি, অভিব্যক্তি তেমন আর কি, বানানো কিছু নেই। আর দরকার ছাড়া লোককে বিরাট একটা বিজ্ঞাপন করে ধরে আনা, এরম ব্যাপার কিছু নেই আর কি, যে কোনো ক্ষেত্রে আর কি। আমরা দেখেছি না বিভিন্ন জায়গায় কোনো কোচিং, আজকাল কোচিংয়ের বিরাট একটা করে মানে বিজ্ঞাপন দিয়ে পরে গিয়ে দেখালেন না এই নোটস দিচ্ছে, ওই নোটস দিচ্ছে, তো জানি এই নোটসগুলো তো আমি তো নেট থেকে জোগাড় করে বিভিন্ন, যদি মাথা আমার সেরকম থাকতো, একটু অ্যাক্টিভ থাকতাম, তাহলে এগুলো জোগাড় করে মোটামুটি একটা হিসেব করে আমি করে ফেলতে পারতাম। কিন্তু না, ওই কোচিংয়ে গেলে এত এত জিনিস হয়, এই ব্যাপারটা তার মধ্যে আবার শর্ট করে দিলেই ঠিক। তার পাশে আরেকটা দেখা আছে যে না সেরকম প্রচার নেই, কিন্তু মোটামুটি না এই ব্যাপারগুলো এইভাবে পড়বে, ভালো করে পড়ে নাও, তখন তুমি নিজেই নোটস তৈরি করতে পারবে, এই একজন বলে দিলেন আর কি। এবার 10 জনের মধ্যে হয়তো 1-2 জন ব্যাপারটা বুঝলেন স্টুডেন্টসদের মধ্যে আর কি, অথচ সেখানে প্রচার নেই, লোকও কম, যেহেতু কোনো ওইরকম সেই প্যাকেজ সিস্টেম নেই, কিচ্ছু নেই, কোনো রকম সেরকম প্রেজেন্টেশন নেই। তাহলে এখান থেকে যদি বেরিয়ে যায়, ওই পরের জায়গা থেকে যদি ছাত্রছাত্রীরা বেরোয়, তখন তো তারা বিভিন্ন বই নিংড়ে নিজেরাই নোটস বানানোর সামর্থ্য এসে গেছে। নিজেদের ভেতরের ক্ষমতা কম থাকলে সেটাকে বাড়ানোর কৌশল সেখান থেকে শেখা হয়েছে, থাকলে সেটাকে আরও বেশি শার্পনেস কীভাবে আসে সেটা। এবং শুধু তাই নয়, সেই সাবজেক্টিভ নলেজের ক্ষেত্রে নয়, যে কোনো ফিল্ডে ফেলে দিলে কীভাবে ফ্রিলি বুদ্ধিকে ইউজ করে সেখান থেকে একটা ওয়ে আউট বের করে নিয়ে যাওয়া যায় সেটা জানা গেছে। সেটাও আবার ওপরই তথাকথিত পার্সোনালিটি যারা নিয়ে চলেন তাদের মতো নয়, মানে ভেতর থেকে আর কি। বিভিন্ন জায়গায় আমরা রিসেপশনে দেখি না, লোকজন উঠে সবসময় হাসি মুখ, অথচ মনের মধ্যে দুঃখ যে কালকে সুইসাইড করতে পারে আর কি। বিভিন্ন জায়গায় এরকম ব্যাপার আর কি, অথচ না না সবসময় একটা স্মাইল রাখতে হবে, স্মাইল কিন্তু ভেতরে দুঃখী প্রচণ্ড আর কি, এটা মেনটেন করতে হচ্ছে, ওই লোক দেখানো হাসি, ঠিক আছে। এবার আমার জানা মানুষ আর কি, ডাক্তার, তিনি ডেন্টিস্ট আর কি, তো বাইরের দিকে ওরকম, আবার সন্ধ্যার পরে এসে বিভিন্ন নেশার মধ্যে, না আমার কোনো জীবনে ভালোবাসা নেই, এই নেই ওই নেই। এবার তার কাছে রোগীরা আসছে, তাদের সাথে কথাবার্তা, এবার সমস্ত কথাবার্তার মধ্যে দিয়ে তো আসছে সেই নেগেটিভ ব্যাপারটাই ফ্লো, অথবা বানানো ব্যাপারগুলো আর কি। তো এখান থেকে সার এইটাই নেওয়ার, যদি বোঝার দিকে আমরা একটুখানি ইয়ে দিই, অনেক রকম হতে পারে, এটা একটা দিক। বানানো বিষয় বেশি থাকবে না, আর ওই কনভিন্স করা বা ইমপ্রেস করা কথাগুলোই একদম ফালতু কথা আর কি,
সারা জগৎ ব্যাপারটা এই সোকল ফালতু ব্যাপারের উপরে দাঁড়িয়ে আছে এবং দিনে দিনে মানুষ পুতুলের মতো হয়ে যাচ্ছে। খেয়াল করে দেখো, যে কোনো বড় পোস্ট বা বিভিন্ন জায়গায় বসে আছে লোকগুলো, মানে হার্টলেস আর কি, হৃদয়হীনের মতো আর কি। বাইরের লোক দেখানো কতগুলো একটা ব্যক্তিত্ব, অথচ প্রাণের কোনো এক্সপ্রেশন নেই বেশিরভাগ ক্ষেত্রে আর কি। খুব হাতে গোনার মানে কিছু এক্সেপশনাল কেস দেখা যাবে, মানে ব্যতিক্রম আর কি। তার কারণটা কি? আসল জিনিসটা না থাকা ওই মিথ্যা দিয়ে সেটাকে ফিল আপ করে লোকের কাছে একটা ওই বাজারে চলনশীল করার চেষ্টা আর কি। তো বুঝতে পারবো তখনই যেখানে খুব বেশি বানানো চাকচিক্য এবং লোক টানার চেষ্টা বিভিন্নভাবে, তখন বুঝতে হবে যে না, সেখানে খুব বেশি বিষয় নেই। তারপরে একটু ভালো করে আর কিছু সময় অবজার্ভ যদি করা যায়, টাইম থাকে, তখন আরও পরিষ্কার আর কি। কারণ মিথ্যে জিনিস তো বেশি দিন চলবে না, আসল জিনিসটা আসলটাই থাকবে, আর নকলগুলো আস্তে 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 চলে যাবে। এবার যদি নকল মানসিকতা যুক্ত লোক থাকে, তারা কিন্তু আবার তার মধ্যে ফেসে যাবে, তার কারণ তাদের মধ্যে তো সেইরকম পিউরিটি ব্যাপারটা নেই, খুব শুদ্ধ মানসিকতা সেখানে দাঁড়াবে না আর কি। ডক্টরের মতো পরে এসে নেশাবান করবে, মানে নকলের সেই হ্যাঁ। আসলটাই বেরোবে। হ্যাঁ, আসলটা বেরিয়ে যাবে। একটু যদি ধীর স্থিরভাবে দেখি আর কি। একটা কথার কথা, কোনো একটা ভিডিওর মধ্যে এসেছিল প্রসঙ্গক্রমে, মানে একজন বলেছিলেন যে এইগুলো ইয়ে করে আপনি এর দ্বারা বহু পয়সা বা ইত্যাদি ইয়ে করছেন। তো ওর উত্তর দেওয়া হয়েছে যে পয়সা আমি করতে চাইছি না, এটা তো আপনি ধরে নিয়েছিলেন। আমি তো কখনো উল্লেখ করিনি যে পয়সা আমি নিতে চাইছি না। পয়সা নিতে চাইছি বা চাইছি না দুটোই তো আমি বলিনি, এটা তো আপনি ধরে নিয়েছেন। এত কথা বলা হয়নি ওখানে, মানে এটা আলোচনার প্রসঙ্গে বলছি আর কি। তো এই যে একটা ইমেজ আর কি, এই যে একটা মেশিনটাকে ব্যবহার করা হচ্ছে, মেশিনটাকে ব্যবহার করা হচ্ছে, এবার বহু মানুষের কাছে পড়ছে। এবার সেই মানুষগুলো এটাকে কিভাবে কাজে লাগাবেন সেটা যেন ঠিকভাবে লাগান, সেটা উদ্দেশ্য। এবার কাজে লাগালেন না, দরকার ছাড়া ভিউয়ার্স বা ভিউজ বেড়ে গেল, সাবস্ক্রাইবার্স বেড়ে গেল, সেটা আমি কখনোই চাই না। অরিজিনালি কাজে লেগে যদি ভিউজ বাড়ে তাহলে ভালো, কাজে না লেগে ভিউজ বাড়লো, সাবস্ক্রাইবার বাড়লো, টাকা আসলো, একেবারেই এটা কোনো উদ্দেশ্য নয়। এটা একটা মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়েছে, যেহেতু ঘটনাক্রমে এগুলো এসে হাজির হয়েছে, যেহেতু মানুষের কাছে যাওয়া যাচ্ছে না বহু জায়গায়, যেগুলো ভেতরের বিষয়গুলো সেগুলো একটা এক্সপ্রেশন। একমাত্র উদ্দেশ্য হলো এর দ্বারা মানুষ যেন এই পথে চলার আলো পান। হ্যাঁ, আসলেই তাই আর কি, আসলেই তাই আর কি। ঘটনা এটা যে বলার জন্য এখানে ইয়ে করার জন্য তা নয়, বহু মানুষ যারা আসেন বা তারা জানেন আর কি, তার যে প্রকৃত সমস্যাটার জন্য সমাধান। হ্যাঁ, এবার এটা যে একটা সময় ক্রস করলে আর কত একটা ইয়ে হলে ওই 8,000 মতো হয়, 8,000 8,500-এর কাছাকাছি গেলে মানে টাকার বিষয়টা আর কি, তখন সেটা ওই যার অ্যাকাউন্টে ইয়ে করা সেখানে আসে। অরিজিনাল ঘটনা হলে এটা আর কি। তো সেটা বুঝে জুনে মানুষ, ও তার মানে আপনি এটা টাকার জন্য একটা ওয়ে বলে, হ্যাঁ টাকার জন্য ওয়ে যদি হয় তাহলে এর মধ্যে তো খারাপ তো কিছু নাই, আমি তো কোনো মানুষকে ঠকাতে যাচ্ছি না। অরিজিনালি আধ্যাত্মিক বিষয়গুলো যেমন যেমন যে পথে চলা হয়েছে ভেতরে যেমন, সেটাকে ইয়ে করছে এর মাধ্যমে, তার মাধ্যমে মানুষ উপকৃত হোক, আর যদি কিছু টাকা পয়সা সেটাতে লাভ আমাদের কাজকর্মে লাগবে, নাহলে কোথা থেকে, আমি লোকে তো চাপলুসিও করছি না, কিছুই করছি না আর কি। একটা ছোটোখাটো জায়গায় ইয়ে করতে গেলে তো বেসিক জায়গা আর কি। তো হ্যাঁ, স্বাভাবিকভাবেই। এবার এখানে আমার বলার, এটাকে এখানে তুললাম কেন, এটা তোলার পেছনে একটা অছিলা আর কি, বাহানাটা হলেই ভারতবর্ষের ঋষিদের যেটা মূল বার্তা, মানে সন্দেশ আর কি, শিক্ষা, সেটা আমরা বুঝতে পারিনি। আমরা ভেবেছি সাধু সন্ত আধ্যাত্মিকতা মানে একেবারে সমস্ত কিছু ছেড়ে দিয়ে একদম ওখানে ইয়ে হয়ে থাকা, এ থেকে দূরে চলে যাওয়া, অথবা এগুলো নিয়ে প্রচণ্ড। কিন্তু অদ্ভুত বিষয় হলো এখানে এইটাই, সাধনার সাথে সাথে আমরা কিভাবে নির্লিপ্ত থাকতে পারি সেই শিক্ষাটা দেওয়া হয়েছে। আমরা যেখানেই থাকছি একটা মাথার উপর চাল থাকছে, চাল না থাকলে গুহা থাকছে, গুহা না থাকলে একটা যেটাতে আমরা থাকি আর কি ওরম থাকছে। হ্যাঁ, তো এটা থাকছে, এটা খাবারের জন্য থাকছে, এটা জল লাগছে, চাল হোক আটা হোক, এটা তো বেসিক রিকোয়ারমেন্ট শরীরের হিসেবে। তো এবার আমি আটা খেলাম বা চাল খেলাম এই জন্য আমি বেশি আধ্যাত্মিক বা কম আধ্যাত্মিক এটা তো নয়। কে বেশি উপবাস করলো তিনি বেশি আধ্যাত্মিক ক্ষেত্রে এগিয়ে আছেন, এগুলো তো মানে ওই ছেলে ভোলানো মাপকাঠি, এগুলো তো আসল হিসেব নয়। গীতার মাপকাঠিটা কি, আমাদের শরীরের জন্য বেসিক যা যা কিছু লাগে, যার যতটুকু সামর্থ্য, যিনি সংসার জীবনে আছেন, যিনি সন্ন্যাস জীবনে আছেন, সেই জায়গা থেকে সেগুলো যতটা জোগাড় হলো, সেগুলো করতে করতে মন যে প্রতিনিয়ত ইন্দ্রিয়র এই ট্র্যাকগুলো ধরে, রাস্তাগুলো ধরে, চোখ কান ইত্যাদি পঞ্চজ্ঞান ইন্দ্রিয়
চক্ষু কর্ণ জিহ্বা নাসিকা ত্বক, এগুলোকে ধরে যে বাইরে গিয়ে কোনো একটা কিছু পেয়ে আমি সুখী হব, এই জায়গা থেকে মনটাকে ধীরে ধীরে উঠিয়ে নিয়ে বিশুদ্ধ আত্মানন্দে যেন প্রতিষ্ঠিত হয় আর কি। এবার আত্মানন্দে প্রতিষ্ঠিত হলে মানুষ খাওয়া দাওয়া ছেড়ে দেবেন, বা খাওয়া দাওয়া প্রচুর বাড়িয়ে দেবেন, বা মাসে হয়তো 20 দিন উপবাস করতে থাকবেন, এই ব্যাপারগুলো নয়। কিন্তু এইটা অনেক ক্ষেত্রে বেশ কিছু মানুষের ধারণাটা পরিষ্কার নয়। দেবরাজ, বিষয়টা ক্লিয়ার তো? যার যেখানে যেরম শরীরের গঠন সেই হিসাবে খাওয়া দাওয়ার, এবার রাজসিক তামসিক স্বাদ থেকে এই খাওয়ার ব্যাপারগুলো আছে, সেগুলোর কাটছাট পরিস্থিতি অনুযায়ী সাধনের সাপেক্ষে এটা একটা দিক। মূল উদ্দেশ্য হলো মনের মধ্যে সেই ভারসাম্য লাভ করা, যে ভারসাম্যকে উপনিষদের ভাষায় ব্রাহ্মী স্থিতি বলা হয়েছে, বা আত্মজ্ঞানের স্থিতি বলা হয়েছে। ভক্তিপথের হিসেবে যদি বলা যায় যে কর্তাভাব সমর্পিত হয়ে যে স্থিতি, সেই স্থিতির কথা বলা হয়েছে, বা অন্য দিক থেকে যদি বলা যায় ইষ্ট দর্শনের দিক। কিন্তু এগুলোর সাথে সাধারণ শরীর চলানোর মতো খাওয়া, শোয়া, ওঠা, বসা, এগুলোর কোনো বিরোধ নেই। বরঞ্চ স্থূল বিলাসিতা, এমন ধরনের খাওয়ার যাতে শরীরে সহ্য হচ্ছে না, শরীরের পক্ষে ভালো নয়, মনের পক্ষে ভালো নয়, সেই লোভের মধ্যে পড়ে যাওয়া, এই ব্যাপারগুলো তো ন্যাচারালভাবে কেটে যাবে। মনের যে লেভেলে আমার চেতনা আছে, সেই চেতনার সাপেক্ষে চিন্তাভাবনা, যেমন যখনই চেতনা আরও গভীর স্তরে চলে যাচ্ছে, চিন্তাভাবনা তো ন্যাচারালভাবে পাল্টে যাবে। আর সার কথা হলো, সমস্ত জিনিস থাকা সত্ত্বেও যার যেখানে, তথাপি ভেতরটা নির্লিপ্ত থাকবে। এটাই হলো আধ্যাত্মিকতার মূল পুঁজি। এই কথাটা যেটা বলছি, এই কথাটাকে নিয়ে অনেকে আবার মার্কেটিং করছে, এই আইডিয়াটাকে নিয়ে আর কি। হ্যাঁ, নকল, সেই নকল আর কি, যে না বহু কিছু আছে, না না এত কিছু থেকেও আমি নির্লিপ্ত। আসলে নির্লিপ্ত নয়, কিন্তু নির্লিপ্ত নয়, তাকে টেস্ট কী হবে? অ্যাসিড টেস্ট আছে, ওই জায়গা থেকে তাকে অন্য জায়গায় পাঠিয়ে দাও, প্রথমেই মোবাইলটা নিয়ে নাও। এটা হলো ফার্স্ট, বর্তমান সময় খুব ভালো টেস্ট। আর তার যত পরিচিত জন আছে সেখানের সাথে কোনো কানেকশান রাখতে দিও না। বেসিক রিকোয়ারমেন্ট, শরীরের খাবার দরকার তো 2 বেলা 3 বেলা, সেটা দিয়ে দেওয়া হবে নিতান্ত অপরিচিত জায়গায়। একটা ঘর থাকবে, যদি বাথরুম পায়খানার ব্যবস্থা থাকে থাকলো, জল থাকলো, আর অজানা লোক এসে দিনে 2-3 বার তাকে খাওয়া দিয়ে যাবে, জল থাকবে, কেউ কখনো দেখা করবে না, আনলিমিটেড টাইমের জন্য ওখানে আটকা। যদি তার তখন এখানকার ওয়েভলেন্থ সেম থাকে, ভারসাম্য থাকে, তাকে বলা হবে না যে তুমি 3 মাস বা 3 দিন, কিছু না বলে 3 দিন পর আবার তাকে রিলিজ করে দেওয়া যেতে পারে, 3 মাসও থাকতে পারে, কম বা বেশি। সেই জায়গায় তার মানসিকতা যদি স্থির থাকে, তখন বুঝতে হবে তিনি ওই কথাটা বলার যোগ্য, যে সবের মধ্যে থেকেও আমার মন তো নির্লিপ্তই। গুরুজি বলছি, একটা পরিস্থিতি সাপেক্ষে আমি রিহাবে ছিলাম, ঠিক আছে? হ্যাঁ, রিহাবে ছিলাম, মানে একটা পরিস্থিতি সাপেক্ষে। আচ্ছা, তো যখন মোবাইলগুলো কেড়ে নেয় এবং আনুষঙ্গিকগুলো কেড়ে নেয়, কিছুদিন যাওয়ার পর আমার চোখ দিয়ে অজরে জল চলে আসে। এই জায়গাটার ব্যাপারটা কি, মানে মানে ওটা কি তখন অ্যাসিড টেস্টটাই হচ্ছে আমার? আসলে তো তাই আর কি, আসলে তো তাই আর কিছু, মানে নিজের কাছে নিজে পরিষ্কার হয়ে গেল যে ওইগুলোর উপরেই তো আমার মনটা নির্ভর হয়েছিল মনের তৃপ্তির জন্য। এবার ওটা চলে যাওয়ার পর তৃপ্তি নেই, এবার মনের দুঃখে ভেতর থেকে ওই মানে বাবা মা, তারপরে আরো অন্য হ্যাঁ, পরিস্থিতি সাপেক্ষে সেগুলো হ্যাঁ, পাচ্ছি না, মোবাইল পাচ্ছি না, পাচ্ছি না। খাওয়া-দাওয়াগুলো অন্য হ্যাঁ, খেতাম দোকানে গিয়ে, হ্যাঁ, এর দোকানে ওর দোকানে, সেটা তো পাচ্ছি না। তখন ওই টাইম থালা নিয়ে খাওয়া একটা ওই, মানে তখন ঝরঝর করে কাটছি। কিন্তু এক সময় কিন্তু আর একটা পরিস্থিতি হয়েছে ওখানে, যখন ইয়ে হয়েছিলাম, মানে ওইটা ঠিক কেটে গেল, মানে ওই মোহটা কেটে গেল, কিন্তু একটা সময় আবার বিরহ চলে আসছে। এই জায়গাটা কি পরিস্থিতিটা, মানে মানে এই মোহটা কেটে যাওয়ার বিষয় যেটা বলছো, ওই অভ্যাসটা থেকে সাময়িকভাবে তুমি মুক্ত হলে, ওই পুরনো অভ্যাসটা থেকে, ওইটাতে। আবার এখানে এই বিরহের যে ব্যাপারটা বলছো, যে ওই ব্যাপারগুলো বা বাড়ি বা সব ব্যাপারগুলো মিলিয়ে মিশিয়ে, ওটা তো তুমি সাময়িকভাবে একটা হ্যাবিট থেকে মনটা মুক্ত হলো, টেম্পোরারিভাবে একটা হ্যাবিট থেকে, একটা মানে এক টাইপের হ্যাবিট থেকে। কিন্তু মন তো সংস্কার মুক্ত হয়ে যায়নি। যে মনের গোড়ায় অজ্ঞানের কারণে বহু সংস্কার থাকে, ওই গোড়ার অজ্ঞানটা কেটে গেলে সমস্ত সংস্কার থেকে মুক্ত হয়ে যায়। সেইটা যদি হয়, তখন ওই বিরহ, সুখ বা অ্যাটাচমেন্ট, এই পুরো বিষয়টাই নেই আর কি। একটা হালকা আভাস মাত্র থাকবে, কিন্তু সেটা একটু ডিপলি দেখলে দেখা যাবে যে সেটাও নেই আর কি। সোজা কথা এখানে এটাই বুঝবো, ওটা বিশেষ অভ্যাস থেকে মনটা বিপরীত অভ্যাসের ফলে সাময়িকভাবে ও থেকে মুক্ত বলে দেখা যাচ্ছিল। কিন্তু মন যদি দিব্য অনুভূতির ফলে
মূল অজ্ঞান থেকে মুক্ত হয়ে যায়, তাহলে সবগুলো থেকে মুক্ত হয়ে যায় আর কি। আমাদের ওখানে ছেলেদের পড়ানো হতো কোনো একটা সময়, কোনো বিভিন্ন জায়গায় তো থাকার হয়েছিল চলতে গিয়ে কোনো একটা জায়গায় আর কি। তো ছেলেরা এরকম বসে থাকতো, ছেলেরা মেয়েরা সব ক্লাস 10 পর্যন্ত ছিল আর কি। তো আলাদা বসতে পারতো, প্রয়োজন হলে আবার পাশাপাশি বসতে পারতো, অতটা কড়াকড়ি ছিল না, আবার কিছুটা ছিল আর কি। তো ওখানে দুটো মেয়ে বসে খুব কথা বলছে, মাঝারি পড়াশোনায় আর কি। কিছুক্ষণ কথা বলতে বলতে খুব খুশি আর কি, যতই চুপ করতে বলা হয় সবাই কিছুক্ষণ চুপ, আবার হালকা আলোচনা, খুব যে খারাপ কোনো কথা তা না, কিন্তু ওই একটা কথা আর কি, ওই একটা মধু আর কি, সম্পর্ক আর কি। বলে আচ্ছা ঠিক আছে, এই তুই তাহলে উঠে আয় ওখান থেকে, এই কিছু সাজা টাজা দেবে আর কি। বলে সাজানো, এখানটা বস, ওর পাশে আরেকটি ওখান থেকে ছেলেকে নিয়ে, সুদীপ তুই তাহলে ওখানটা বস। সুদীপ ওখানে বসার পর ওইদিকে পাশে যে মেয়েটি ছিল সে চুপ, সুদীপও চুপ, আর এদিকে চুপ, কাউকে কোনো বকতে হচ্ছে না, কিছুই হচ্ছে না, সবাই চুপ। খানিকক্ষণ পর মানে স্বাভাবিক না আর কি, কিছুক্ষণ পর কিরে কর, হ্যাঁ করছি, মানে ওটাই ভয়ঙ্কর পানিশমেন্ট, উপবাসের মতো অবস্থা আর কি, মানে সারাদিন উপবাস করে যেমন ইয়ে হয়ে পড়ে। তো এরমভাবে ওই দাবার গুটির মতো সাজানো হতো। এর দুজন প্রিয় বন্ধু, ঠিক আছে তাহলে ওকে নিয়ে আসি, এঁকে দিলাম, কিছু বলতে হচ্ছে না, কিছুক্ষণ পর চুপ, হ্যাঁ কী ব্যাপার। তার মানে কি এদের দুজনের যে মেন্টাল সেট আপ, ওর তো সেট আপ অন্যরকম, এবার ওটা যদি এখানে দিই, এবার এই ম্যাচ করতে যে সময়টা থাকে তাতে ক্লাসের টাইম অনেকটা হয়ে যাবে, তখন কাজে লাগানো যাবে। তো বলার উদ্দেশ্য হলো, আমরা এত আষ্টে পৃষ্ঠে বদ্ধ হয়ে আছি, সেই বদ্ধ ব্যাপারটা আমরা জানি না যে এইগুলো বন্ধন। স্কুলে কী হতো, হেডমাস্টারের কাছে যেতে গেলে কোনো নালিশ বা কিছু করার জন্য একজন ছেলে বা মেয়ে যায় না, সাধারণত সঙ্গে আরও একজনকে নিয়ে যায়, দুজনকে নিয়ে যায়, যে কিছু একটা বললে যদি বকাঝকা তিনজনের মধ্যে যেন ভাগ হয়ে যায়, বা তার নজর যেন বেশি একের উপরে না পড়ে। তো সব ক্ষেত্রেই আমরা বসকে ফেস করতে গেলে তাকে একটা খুশি করানোর জন্য কিছু, বা আরেকজনকে দিয়ে খানিকটা সুপারিশ করালাম, বা ইত্যাদি ইত্যাদি। তো বেসিক টেন্ডেন্সিটা হলো মনের বদ্ধ অবস্থা আর কি, নর্মালভাবে আর কি। এবার সেটার ওই মূলে ডুব দিলে সেই জায়গা থেকে মনটা মুক্ত হয় আর কি। গুরুজি বলছি, প্রত্যেকেই কি মানে এই জন্মে মানে জীবন থাকাকালীন, মানে দেহ থাকাকালীন প্রত্যেকেই কি মানে মানে পরমানন্দ কি উপলব্ধি করতে পারে? মানে মানে অনেক সময় থাকে না, মানে সংস্কারের জন্য, মানে তার প্রারব্ধের জন্য, এটা কি মানে এটা কি সবার দ্বারাই সম্ভব, মানে এই জন্মে থেকে? হ্যাঁ, এইখানে দেখো কল্লোল, সবার ভেতরে তো আছে সেই একই জিনিস। এবার বাধা বা উপরের আবরণ যত বেশি মোটা, এবার সেটা সেই হিসেবে কাটতে সময় বেশি বা কম লাগে আর কি। আমাদের জীবনে আয়ু যদি ধরি, গড় আয়ু যদি ধরি 70, 65 থেকে 70 যদি অ্যাভারেজ ধরি আর কি, একটা কথার জন্য। এবার এত মোটা ভেতরে পর্দা রয়েছে অজ্ঞানের, এবার সাধন করে 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 সেটাকে কাটতে যে সময় লাগে, তাতে দেখা যায় তার 1/4 টাইমেই, মানে 4 ভাগের 1 ভাগের টাইমেই আমাদের এই 70 বছর কেটে যাচ্ছে, বা 30 বছর কেটে যাচ্ছে। এই করে দেখা যাচ্ছে 2-3 বার ওই জীবাত্মা যদি আবার শরীর ধারণ হলো, ধরে নিলাম সেই হিসেবে, পরের বার তারপরের বার অন্তত 2-3 বার এভাবে হলে তখন দেখা যাচ্ছে তার ওই মুক্ত অবস্থাটায়। না, এবার যদি অনেকে যদি এরকম হয় না, মনের মধ্যে এরকম ধারণা আসতে পারে যে ও আমার তো 70 বছরে হবে না, তাহলে আমি মনে হয় করে লাভ কি, তাহলে ও থাক, ওটাই ওখানেই থাক, আমি আর যেমন চলছে তেমন চলছে, হ্যাঁ। এরকম তাহলে এই মনোভাবটা তো চলে আসছে, তাহলে তো মানে ওইটা কি সে পরবর্তীকালে পরের জন্মে গিয়ে বুঝতে পারবে যে আমি এগিয়ে গিয়েছি, মানে আরো একটু করলে সুবিধা হয়, নাকি পরমের দ্বারাই সেই অনুভবটা তার মধ্যে চলে আসে আপনি আপনি? সত্যি কথা বলতে দেখো, মানে যার এই পথে এগোনোর প্রকৃতির নিয়মে বা ঈশ্বরের নিয়মে যেভাবেই বলো বা বুঝি, তার ভেতরে সেই ভাবনাও জাগতে থাকে আপনা আপনি, এবং সে সেই ভাবনার সাপেক্ষে যেখান থেকে যে যে খাওয়ার দরকার, খাওয়ার মানে খোরাক আর কি, ঠিক খুঁজে নেয় আর কি। আর যাদের না জাগার, তাদের হাজার ধাক্কা দিলেও জাগে না আর কি। এইটা হলো ভেতরের অপ্রিয় সত্য কথা আর কি। কিন্তু এইটা সাধারণত বলা হয় না, এই জন্য এটা বললে কি হয়, কিছু মানুষের মধ্যে একটা অলসতা, ঝিমুনি ভাব চলে আসে। ও যা তার ইচ্ছায় যা আছে তা হবে, ঠিক আছে তাহলে একটু ঘুমায়, ওই আমাদের সেই দাদার মতো আর কি। তো এটা একটা হাসির হিসাবে বললাম, কিন্তু ঘটনাটা তাই। সেই জন্য সবসময় এমনভাবে বলা হয়, বিভিন্ন মহাত্মারা তাই বলে থাকেন, উৎসাহ দিয়ে বলেন যে অবশ্যই হবে আর কি, সেরমভাবে। এই অবশ্যই হবে, ওই মহাত্মার কাছ থেকে ওই কথাটা বহু মানুষ শোনার পর দেখবে যে
স্থায়ীভাবে কয়েকজন জাগে, অল্প হাতে গোনা কয়েকজন। অনেকেই জাগে হুজুগে, কিন্তু কিছুদিন পর আর হুজুগ থাকে না, আস্তে করে কম হয়ে গিয়ে আবার ওই যে বলছো না, এই ইজি গোয়িং লাইফ আর কি, এই যেমন চলছে, খাচ্ছি যাচ্ছে, ও মোটামুটি সুখে আছি, তো কামনা বাসনা নেই, মোটামুটি তো ঠিক আছে, এটাই যথেষ্ট, আধ্যাত্মিকতা হলো না, ঠিক আছে, দেখা যাবে। তার মানে বুঝতে হবে তার এখন অরিজিনালি টাইম আসেনি। আর কারো যদি টাইম আসে, অল্প সামান্য আভাস যথেষ্ট আর কি, সে হাজারবার ভুলে গেলেও আবার জেগে উঠবে, আবার চলবে এবং চলে এগিয়ে যাবে আর কি। গুরুজি এখানে যে মানে জীবনে যে ব্যথাটা পাচ্ছি, ব্যথাটা তো আমাকে তাহলে সুবিধা দিচ্ছে এখানে হিসাব মতো। মানে আমার যে ওই যে মানে আমাকে যারা রিহেবে দিয়েছিল তাদের প্রতি একটা রাগ, যে ওরা মনে হয় তাহলে আমার খারাপ চাইছে, কিন্তু ওখান থেকে তো আমার আসলে তো না, তাহলে আধ্যাত্মিক কিছু একটা আনন্দ পাওয়া যায়, মানে এখান থেকে তো তাহলে এটা বোঝা যাচ্ছে। বটে, ওইটা তো আসলে তো তাই আর কি, যে ব্যথাটা দিয়েছিল সেটা তো আমার পক্ষে উপকার, বরঞ্চ আর কি উপকারী হলো আর কি। কিন্তু উপকারী হলো এটা সেই ব্যথা যখন পাই তখন বুঝতে পারি না। তারপর তো রাগ হয়, হ্যাঁ তাই হয়, যে কিভাবে তাকে মারবো, এই করবো, হ্যাঁ এই করবো। এইসব আর কি। ওই পরে ধীরে 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 মন শান্ত হলে, অভিজ্ঞতা যেমন যেমন একটু বাড়ে, তখন আস্তে আস্তে কারো কারো হুঁশ হয়, আরে ওইভাবে হয়েছিল বলেই তো আমার এই দিশাটা পেলাম, এরকমভাবে তো অনেকের তাহলে হয়েছে। হিসাব মতো তাহলে যে যার 70 বছরে দেখা যাচ্ছে 4 ভাগের 1 ভাগ হওয়ার কথা, দেখা যাচ্ছে তার মারা গেল, ধরো ধরো আমার দিক থেকে বলছি আমি, দেখা যাচ্ছে আমি করলাম, আমার স্তর অনেক মোটা হয়ে গেছে, মানে আমি অল্প করে আমার দেহটা সেখান থেকে চলে গেল, আর পরে জন্ম পেলাম। এবার সেখানে আমার এই ব্যথাগুলোই মানে পজিটিভ হিসেবে যাচ্ছে, মানে ব্যথা দিচ্ছি ইচ্ছে করে, কিন্তু আমি ভাবছি আমার হাত দেখিয়েছি কোনো জায়গায়, দেখা দেখছে যে না তোর তো ভাগ্য ভালো, আগের জন্য ভালোই কর্ম টর্ম করেছি, মানে তাহলে তো ব্যথাটাই তাহলে পজিটিভ ওখানে, হুম, সেটাই। অবশ্যই।